প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম সাবিত। পেশায় তিনি একজন লোকোমাস্টার। লোকোমাস্টার হচ্ছে যারা রেলগাড়ি চালায়, তার মানে তিনি পেশায় একজন রেলগাড়ির ড্রাইভার। যদিও বা তিনি রেলগাড়ি রিলেটেড কোনো ঘটনা আমাদেরকে পাঠাননি, যে ঘটনাটি তিনি আমাদেরকে পাঠিয়েছেন খুবই অদ্ভুত ভয়ঙ্কর একটি ঘটনা। এই টাইপের ঘটনা খুব কম পাওয়া যায়। এই ঘটনাটি পুরোপুরি ওনার বাবার মুখ থেকে তিনি শুনেছিলেন এবং ওনার বাবা এবং তার দাদা এই দুইজন মোটামুটি প্রত্যক্ষ করেছিলেন সেই ঘটনাটি। আর ঘটনাটি তিনি খুব সুন্দর করে লিখে পাঠিয়েছেন। তো আমার মনে হয় যেহেতু ঘটনাটি উনি ওনার বাবার কাছ থেকে যেভাবে বর্ণনা করেছেন সেই অনুযায়ী তুলে দিয়েছেন, তো আমি যদি আমার মতো করে পড়তে যাই আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। এই জন্য উনি ঠিক যেভাবে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ। চলে যাচ্ছি ঘটনায়। ঘটনার সময়কাল 1973 সাল। আজকে আপনার সাথে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি এটি আমার বাবার মুখ থেকে শোনা। আমার বাবার নাম আব্দুল্লাহ আল মামুন। তার ভাষায় ঘটনাটি আপনাকে বর্ণনা করছি। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার একটি গ্রামে আমাদের পরিবারের বসবাস। গ্রামটি খুব ছোটও না বড়ও না। গ্রামের নামটি উল্লেখ না করার জন্য অনুরোধ রইল। বলে রাখি, আমরা ছিলাম 5 ভাই বোন। আমরা 4 ভাই এবং 1 বোন। ভাইদের মধ্যে আমি সবার বড়। আমি সে সময় মাদ্রাসায় লেখাপড়া করতাম। আমার বাবা পেশায় একজন কৃষক ছিলেন। আমার বাবারা ছিলেন 6 ভাই। সবাই আমরা একই গ্রামে বাস করতাম। আমি এবং আমার ভাইয়েরা সহ বাবা, মা, দাদু বাস করতাম যে বাসায় ঠিক তার পাশেই এবং ওই এলাকাতেই ছিল আমাদের কাকাদের বাসা। গ্রামাঞ্চল হওয়ায় সকলের মধ্যে বেশ মিল এবং একতা ছিল। আমাদের পরিবারটা ছিল অনেক বড়। বাবা, কাকা সবাই একসাথে থাকতাম। সে সময় সেই গ্রামে একটি মাত্র পুকুর ছিল, যা ছিল আমাদের সেই গ্রাম থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। যার কারণে আমাদের পরিবারের সদস্য সহ গ্রামবাসীদের জন্য ব্যাপারটা একটু কষ্টসাধ্যই ছিল। কেননা গোসল করা, কাপড় কাচা সবকিছু করতে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে যেতে হতো। তাই সে সময় সে গ্রামের মোড়ল সিদ্ধান্ত নিলেন গ্রামেই একটি পুকুর খনন করার। আমাদের বাসা থেকে মাত্র 20 মিটার উত্তরে একটি খালি জমিতে উদ্যোগ নেওয়া হয় পুকুর খননের। কিন্তু যখন পুকুর খনন করার জন্য উদ্যোগ গ্রহণ হচ্ছিল সেই সময় এক রাতে মোড়ল একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন প্রায় 7 থেকে 8 ফুট উচ্চতার একটি অবয়ব, সারা শরীরে কুমিরের মতো খাঁচকাটা চকরা বকরা, চুলগুলো পা পর্যন্ত লম্বা, চোখ দুটো টকটকে লাল, মুখের দুপাশে দুটো দাঁত পেরিয়ে এসেছে এবং সেখান থেকে রক্ত ঝরছে। চেহারাটা ভয়াবহ রকমের কুৎসিত। সে মোড়লের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে আর কর্কশ কণ্ঠে বলছে, হয় পুকুর কাটা বন্ধ করবি না হয় মরবি, হয় পুকুর কাটা বন্ধ করবি না হয় মরবি, হয় পুকুর কাটা বন্ধ করবি না হয় মরবি। ঠিক এভাবে 3 বার বলার পর ওই অবয়বটা মাথা নিচু করে। যখনই মাথা নিচু করে তখন মোড়ল স্বপ্নের মধ্যে দেখে ওই অবয়বটার মাথার উপর সজারুর পিঠের মতো অসংখ্য কাঁটা রয়েছে, যেগুলোতে রক্ত লেগে আছে। মাথা নিচু করে ওই অবস্থায় সে মোড়লের দিকে ছুটে আসা শুরু করে।
এই স্বপ্ন দেখে মোড়ল আর্তনাদ করে বিছানায় উঠে বসে। তার সারা শরীর ঘেমে গেছে এবং চোখ দুটো লাল হয়ে পানি পড়ছে। এ সময় তার পরিবারের সদস্যরা ঘরে ছুটে আসে এবং তার অবস্থা দেখে কি হয়েছে, কি দেখেছে এই যখন প্রশ্ন শুরু করে, তখন তিনি বলেন দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু ওই সময়ে তিনি স্বপ্নে কি দেখেছেন প্রাথমিকভাবে কাউকে বললেন না। এই স্বপ্ন দেখার পর তিনি এই স্বপ্নের কথা পরদিন সকালে মসজিদের হুজুরকে জানালেন। হুজুর তাকে সূরা ফালাক ও নাস পড়ে ছেড়ে দিলেন এবং বললেন, পুকুর কেন্দ্রিক এইরকম স্বপ্ন তিনি যদি আবারও দেখেন তাহলে তিনি যেন কখনোই ওই জায়গাতে পুকুর খননের চিন্তা না করেন। আর ইতোমধ্যে যদি পুকুর খননের কাজ শুরু হয়ে থাকে তাহলে এক্ষুনি এই কাজ বন্ধ করে দিতে বলেন। কিন্তু এইরকম স্বপ্ন তিনি আর দেখলেন না, আর তিনি পুকুর খননের কাজও বন্ধ করলেন না। এই স্বপ্নকে তিনি অবচেতন মনের খেয়াল ভেবে উড়িয়ে দিলেন। পুকুর খননের কাজ শুরু হলো, খনন করা হলো পুকুর। পুকুর খনন করার পর কিছুদিন কোনো সমস্যা দেখা যায়নি, কিন্তু বেশ কিছুদিন পার হতেই ঘটা শুরু করলো অদ্ভুত এক ঘটনা। একদিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ার জন্য বাবা আর আমি যখন মসজিদের উদ্দেশ্যে রওনা দিতে যাব, ঠিক তখন বাসার বাইরে ঠিকমতো খেয়াল না করে পা দিতেই মনে হলো কাটার মতো কিছু একটা পায়ে আমার বিঁধে গেল। আমি কান্না করতে করতে সেখানেই বসে গেলে বাবা দেখলেন আমার পায়ে সজারুর কাটার মতো একটা কাটা বিঁধে আছে। সেটা টেনে বের করলেন তিনি, কিন্তু অদ্ভুত ব্যাপার, বাসার সামনে এরকম অনেকগুলো কাটা তিনি দেখতে পেলেন। এই কাটাগুলো কোনো গাছের কাটা বা স্বাভাবিক কোনো কাটা ছিল না। কোত্থেকে এলো এই কাটাগুলো? এরকম কাটা তো তিনি আগে কখনো দেখেননি। ফজরের নামাজ পড়তে চেয়ে বাবা জানতে পারলেন এলাকার প্রায় অনেকেই নাকি তাদের বাসার সামনে এরকম সজারুর মতো কাটা পেয়েছে। সকাল হতে আরো অনেকের কাছে জানা গেল একই ঘটনা। প্রথমে সবাই ভাবলো হয়তো পাড়ার কোনো দুষ্টু মানুষ এই কাজটি করেছে, কিন্তু পরবর্তীতে প্রায় প্রতিদিনই একই ঘটনা ঘটতে থাকে, যার কারণে সবাই বেশ বিরক্ত হয়। সবার একটাই প্রশ্ন, কে বা কারা এই কাঁটাগুলো বাসার সামনে ফেলে যাচ্ছে? হয়তো এটা একজন ব্যক্তির কাজ নয়, এটা একের অধিক ব্যক্তিদের কাজ। কারণ একজন ব্যক্তি হলে এতগুলো বাড়ির সামনে কাঁটা ফেলে রাখা সম্ভব নয়। নিশ্চয়ই জোটবদ্ধ হয়ে কোনো গোষ্ঠী এই কাজটি করছে। গ্রামবাসী সিদ্ধান্ত নিল গ্রামে পাহারা বসানো হবে। কে বা কারা এই কাজটি করে সেটি তারা হাতে নাতে ধরবে। ওই রাতে একটি ঘটনা ঘটে। ওই গ্রামে আসমা নামে এক গৃহিণী থাকতেন, যার বাসা আমাদের বাসার ঠিক 4টি বাসা পরে। এক রাতে আসমার বিকট চিৎকারের আওয়াজ পাওয়া গেল। ইতিমধ্যেই গ্রামে বসানো হয়েছে পাহারা। যারা পাহারার দায়িত্বে ছিলেন তারা সবাই ছুটে গেলেন আসমার বাড়িতে। রাত তখন প্রায় 10:30 বাজছিল। গ্রামের হিসেবে যদিও বা সেটা অনেক রাত, আমরাও শুয়ে পড়েছিলাম, কিন্তু আমার তখনও ঘুম আসছিল না। এদিকে হই হট্টগোলের কিছুটা আওয়াজ শুনতে পেয়ে আব্বুকে ডেকে উঠালাম। আব্বুকে বললাম, দেখো তো বাইরে কি হচ্ছে। কোলাহল শুনে আব্বু আমাকে নিয়ে এবং সাথে একটি হারিকেন নিয়ে বাসার বাইরে বের হলেন। সে সময় আমার মেজ কাকাকে দেখতে পেলেন। মেজ কাকাও চিৎকার শুনে বের হয়েছেন। এদিকে এই কথা শুনে আম্মু ভীত বিহ্বল হয়ে পড়লে আয়াতুল কুরসি পড়তে থাকেন। আমরা আসমা আন্টির বাসার ওখানে গিয়ে দেখতে পেলাম যে তাকে উঠানে একটি চকির উপর শোয়ানো অবস্থায় রাখা হয়েছে। সেখানে অনেক লোকজন, আসমা আন্টির পরিবারের সদস্যরাও ছিলেন সেখানে।
আমরা সহ আশেপাশের অনেকেই ছুটে এসেছে হারিকেন হাতে। কি হয়েছে ব্যাপারটি দেখতে, কেন রাতের বেলা আসমানটি এত জোরে চিৎকার করেছেন। আসমানটির চোখ মুখ দেখে মনে হচ্ছে মারাত্মক ভয় তিনি পেয়েছেন, এমন কিছু একটা দেখেছেন যার ভয়ের ছাপ তার চেহারার উপর ফুটে উঠেছে। অদ্ভুত ব্যাপার, সেই উঠোনেও একই রকম কাঁটা পাওয়া গেছে, যে কাঁটাটি সেদিন নামাজ পড়ার সময় আমার পায়ে বিঁধেছিল, আর যেই কাঁটাগুলো গ্রামের অনেক বাড়ির সামনেই বা রাস্তাঘাটে পাওয়া যাচ্ছিল। আসমানটির জ্ঞান ফেরানোর চেষ্টা চলছিল। কিছুক্ষণ পর আসমানটির জ্ঞান ফিরে আসলে তার সাথে কি ঘটেছিল সেই কথা যখন জিজ্ঞাসা করা হয় এবং তিনি যখন তা বর্ণনা করেন, সেই বর্ণনা শুনে সকলের রক্ত হিম হয়ে গেল। আসমানটি জানালো ওয়াশরুমে যাবার উদ্দেশ্যে সে হারিকেন হাতে নিয়ে ঘরের বাইরে বের হচ্ছিল। সে সময় গ্রামাঞ্চলে ওয়াশরুমগুলো সাধারণত বাসার বাইরে থাকতো, এখনো এই বিষয়টি দেখা যায় যদিও। তো আসমানটি যখন দরজা খুলে বাইরে আসেন তখন দেখতে পান ভয়ঙ্কর চেহারার কুৎসিত একটি অবয়ব দাঁড়িয়ে আছে, সারা দেহে কুমিরের মতো খাঁচ খাঁচ করা। দূর থেকে দেখে প্রথমে একটি মানুষের মতোই মনে হচ্ছিল, কিন্তু যখন একটু কাছে গেল তখন দেখলো তার মাথার উপরের অংশে সজারুর মতো কাটা, আর পেছন দিকে পা পর্যন্ত লম্বা চুল। চেহারাটা এত ভয়ঙ্কর যা ভাষায় প্রকাশ করার মতো নয়। তার চোখ দুটো জল জল করছে আগুনের মতো, পুরো শরীরের রং কিছুটা সবুজ। সে দাঁত বের করে আসমান দিকে তাকিয়ে হাসছে। সেই হাসি দেখে সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে আসমানটি জ্ঞান হারিয়ে ফেলেন। মূলত আসমানটি চোখে ভুল দেখেছে বলে সবাই বললেও মোড়লের কানে যখন ঘটনাটি পৌঁছল তখন তিনি বেশ চিন্তিত হয়ে পড়লেন, কেননা ঠিক একই অবয়বের ভয়ঙ্কর প্রাণীটিকে তিনিও দেখেছিলেন স্বপ্নে, যে প্রাণীটি পুকুর খনন করতে নিষেধ করেছিল। তিনি এবার তার এই দুঃস্বপ্নের কথা বিকেলে এক আড্ডায় বসে সবাইকে জানালেন। সেই আড্ডায় আমার বাবাও ছিলেন। সবাই এটাকে নিছক দুঃস্বপ্ন বলেই এড়িয়ে গেল এবং সবাই বলল যে তুমি ইবাদত বন্দেগী বেশি বেশি করে করো, জিকির আজগার করো, তুমি মনে হয় ইবাদত কমিয়ে দিয়েছো, যার কারণে এই ধরনের দুঃস্বপ্ন দেখছো। কিন্তু মোড়ল কিন্তু বুঝতে পেরেছিলেন তিনি দুঃস্বপ্ন দেখেননি, আর আসমানটিও ভুল কিছু দেখেননি। তিনি যেই স্বপ্নে অবয়বটিকে দেখেছিলেন, যে প্রাণীটিকে দেখেছিলেন, সেই হুবহু একই জিনিসটিকে দেখেছিলেন আসমানটি। সেই রাতে ঘটে গেল আরো একটি ভয়ানক ঘটনা। সে সময় আমাদের গ্রামের মানুষদের একটি স্বভাব ছিল এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া। আমরাও এর ব্যতিক্রম ছিলাম না। খাওয়া দাওয়া শেষ করে শুতে যাব এমন সময় বেশ কয়েকজনের বিকট চিৎকারের আওয়াজ শোনা গেল। সবাই হারিকেন নিয়ে বের হয়ে চিৎকারের আওয়াজের উৎসর দিকে রওনা দিল। আওয়াজটা শুনে মনে হলো মোড়লের বাসার দিক থেকে এলো। সেদিকে যেতে যেতে মোড়লের বাসার কাছে পৌঁছাতেই দেখা গেল রাস্তার উপর রুমাল মিয়া নামক একজন দোকানদার অজ্ঞান হয়ে পড়ে আছে। আর কিছুটা সামনেই মোড়লের বাসায় যেতেই যে দৃশ্য সবাই দেখলো তা বলার মতো নয়। আমরা সেখানে গিয়ে দেখলাম মোড়লের বুক থেকে শুরু করে পেট পর্যন্ত অসংখ্য সজারুর মতো কাটা গেঁথে আছে। এমন অবস্থায় মোড়ল বাসার সামনে দালানের সাথে হেলান দিয়ে মরে পড়ে আছে। ঠিক পাশেই আরো 3 জন লোক যারা চৌকিদারের দায়িত্ব ছিল তারাও জ্ঞান হারিয়ে পড়ে আছে। এ দৃশ্য দেখে আমি কল্পনাতীত ভয় ও চরম আঘাত পাই মনে। কি হচ্ছে? আব্বু আমার কাকার সাথে কথা বললেন এবং আমি ভয় পেতে পারি এই জন্য আমাকে কাকার সাথে দ্রুত বাসায় পাঠিয়ে দিলেন। এই খবর সেই রাতেই জানাজানি হতেই গ্রামে এক আতঙ্ক সৃষ্টি হলো। কারো চোখে ঘুম থাকলো না। পাশের বাসার কাকি, দাদি
এবং অন্যান্য মহিলারা সব এক জায়গায় হলেন, যেখানে আমার মাও ছিলেন। হারিকেন জ্বালিয়ে সবাই ভীত হয়ে দোয়া, দুরুদ, জিকির আজগার করতে থাকেন। গ্রামের বাবা কাকা সবাই হারিকেন নিয়ে ছুটাছুটি করছে। পুরো গ্রামে ভয়ানক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সকাল হতেই সেই রাতে অজ্ঞান হয়ে যাওয়া 3 জন ওই একটু দূরে রাস্তায় পড়ে থাকা রুমাল মিয়াকে যখন জিজ্ঞাসা করা হলো তারা কি দেখেছিলেন, রুমাল মিয়া জানান, মোড়লের চিৎকার শুনে সঙ্গে সঙ্গে তিনিও মোড়লের বাসার কাছে যান, কেননা তার বাসা মোড়লের বাসার একদম কাছেই ছিল। সেখানে গিয়ে তিনি দেখতে পান 3 জন চকিদার পাশে জ্ঞান হারিয়ে পড়ে আছে। তার পাশে পড়ে আছেন কাটাবিদ্ধ অবস্থায় মৃত মোড়ল। তার পাশে সেই একটা ভয়ানক কুৎসিত প্রাণী দাঁড়িয়ে আছে, যেটি খিলখিল করে হাসে আর আমাকে দেখে বলতে থাকে, এবার তোর পালা, তোকে কে বাঁচাবে। তিনি দেখলেন এই প্রাণীটি তার দিকে ঘুরে গেল এবং তার সমস্ত শরীর কালো বর্ণ ধারণ করল। হাতে থাকা হারিকেনের আলো এবং চাঁদের আলোতে ওই প্রাণীটির গায়ের রং স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। তিনি দেখলেন ওই প্রাণীটি হামাগুড়ি দিতে দিতে রুমাল মিয়ার দিকে এগিয়ে আসছে এবং মাথা নিচু করে মাথার উপরে থাকা কাঁটাটা তাক করে রুমাল মিয়ার দিকে এগিয়ে আসছে। এ দৃশ্য দেখে তিনি জোরে দৌড় লাগালেন এবং একবার পিছনে ফিরে দেখলেন সেই প্রাণীটাও দ্রুত গতিতে তার দিকে মাথা নিচু করে এগিয়ে আসে, ঠিক যেভাবে কুমির কাউকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। এবং আরো ভয়ানক ব্যাপার হচ্ছে যে একটু আগে ওই প্রাণীটির মাথার উপর ঠিক যত বড় কাঁটা দেখা যাচ্ছিল, এবার মনে হচ্ছে এই কাঁটাগুলো আগের থেকে অনেক বড় এবং লম্বা। এটি দেখে তিনি আর সহ্য করতে পারেননি, সেখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। আর অজ্ঞান হওয়ার পর তাকে গ্রামবাসী উদ্ধার করে। এদিকে এই ঘটনা শুনে পুরো গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে যাওয়াটাই স্বাভাবিক, এবং তাই হলো। বোঝা গেল গ্রামে প্রতিটি বাসার সামনে কাঁটা ফেলে যাওয়া কোনো মানুষের কাজ না, এটা সেই প্রাণীটির কাজ। এটি কি আসলে কোনো প্রাণী, কোনো পিশাচ, কোনো জিন, না কি আসলে? সম্পূর্ণ ঘটনা জানানো হলো আমাদের মসজিদের ইমামকে। তিনি সব শুনে সেদিনই পাশের গ্রাম থেকে একজন বড় কামেল পীর সাহেবকে নিয়ে আসলেন। পীর সাহেব সবকিছু শুনে এবং তার নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে জানালেন যে জায়গায় পুকুর খনন করা হয়েছে সেখানে রঙ্গা নামক এক ভয়ঙ্কর দানব বাস করত। সে কাউকে কোনো ক্ষতি করত না, কিন্তু ওই জায়গায় পুকুর খনন যখন করা হয়েছে তার আবাসস্থল নষ্ট হয়ে গেছে। সে স্বপ্নে দেখিয়েছিল মোড়লকে। মোড়ল এই বিষয়টি পরবর্তীতে সবাইকে জানালেও সে পুকুর খনন করা বন্ধ করেনি। সে অবচেতন মনের স্বপ্ন ভেবে সেটি এড়িয়ে গিয়েছিল। আর এই কারণে ওই ভয়ঙ্কর দানবটি সবার ক্ষতি করছে। শুধু মোড়লের ক্ষতি করেছে তা নয়, ওই পুকুরে যেহেতু গ্রামের অনেকেই গোসল করত, বিভিন্ন কাজ করত, এই কারণে গ্রামের প্রত্যেকের উপর ওই দানবের একটি ক্ষোভ সৃষ্টি হয়, যার ফলে সে সবাইকে ক্ষতি করার চেষ্টা করছে। পীর সাহেব নির্দেশ দিলেন পুকুরটি অবিলম্বে ভরাট করে ফেলার। এই পুকুরটি যেন আর কখনোই ব্যবহার করা না হয় এবং কোনো কাজেই ব্যবহার করা না হয় ভরাট করার পরে। এবং পুরো গ্রামের চারপাশে তিনি নির্দিষ্ট কিছু রিচুয়াল করলেন এবং তিনি বলে দিলেন যে আমি যেই পরামর্শগুলো দিয়ে গেলাম তোমাদেরকে এবং যে দোয়া দুরুদগুলো আমি বিভিন্ন জায়গায় পড়ে দিয়ে গেলাম, কেউ কিন্তু আমার পরামর্শের ব্যতিক্রম করো না, এই জায়গাটি আর ব্যবহার করো না, তা না হলে রঙ্গা আবার তোমাদের মধ্যে ফিরে আসবে। আর তখন কিন্তু সে আরো অনেক শক্তিশালী হয়ে ফিরে আসবে, তাকে কিন্তু আর থামানো যাবে না। সে তার মতো থাক, তোমরা তোমাদের মতো থাকো, ও তোমাদের কোনো ক্ষতি করবে না। সত্যি তাই, এরপর থেকে বহু বছর হয়ে গেছে, সেই রঙ্গা নামক দানবকে আজও দেখা যায়নি। এটি ছিল ঘটনা।
আশা করছি প্রিয় লিসেনার্স আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সাবিত ভাই, রাজশাহী থেকে তিনি ঘটনাটি পাঠিয়েছেন। তিনি একটা ব্যস্ততম কাজে যেহেতু থাকেন, রেলগাড়ির ড্রাইভিং করা বাস্তবে বা বাহ্যিকভাবে দেখলে খুব সহজ মনে হলেও সেখানে অনেক কনসেন্ট্রেশন থাকতে হয়, কারণ একটু এদিক ওদিক হলেও ভয়ানক বিপদ ঘটতে পারে। আশা করছি তিনি রেলগাড়ি রিলেটেড বা রেল লাইন রিলেটেড ঘটনা আমাদেরকে পাঠাবেন, কারণ আমরা সাধারণত রেলের ড্রাইভারদের কাছ থেকে ঘটনা পাই না। তিনি যে ঘটনাটি পাঠিয়েছেন এটি একটি ভয়ঙ্কর ঘটনা, কিন্তু তার কাছ থেকে আমরা রেল গাড়ি রিলেটেড ঘটনার প্রতীক্ষায় থাকবো। আশা করছি তিনি এই ধরনের ঘটনা আমাদেরকে আবার শেয়ার করে পাঠাবেন। অসংখ্য ধন্যবাদ সাবিত ভাইকে চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং ওই পুকুরের মানে কি হয়েছে পরবর্তীতে, ওই পুকুরটার অবস্থা কি সেটি তিনি লেখেননি। আর তার সাথে এই ঘটনা পাঠানোর পরে ওনার সাথে আর যোগাযোগ করতে পারিনি আমি, যার কারণে পুকুরটির অবস্থা সম্পর্কে আমি জানতে পারছি না। তো আশা করছি তিনি পরবর্তী ঘটনায় এই রঙ্গা নামক দানব যেই জায়গাটাতে থাকতো, যেখানে পুকুর খনন করা হয়েছিল, এই পুকুরের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি আমাদেরকে অবগত করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মারুফ ভাই। মারুফ ভাইয়ের পাঠানো এটি দ্বিতীয় ঘটনা। আপনারা কিছুদিন আগে মারুফ ভাইয়ের আরও একটি ঘটনা শুনেছিলেন, যে ঘটনাটি উনি ওনার এলাকার খুব কাছের এক বড় ভাই পাপ্পু ভাইয়ের ঘটনা তিনি শেয়ার করেছিলেন। যে পাপ্পু ভাই একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন। উনি ওই সময় লেখাপড়া করার সময় ওই মাদ্রাসার পাশে একটি কড়ই গাছের মতো গাছ ছিল। ওই গাছের পাশ থেকে তিনি রাতের বেলা কান্নার শব্দ শুনতেন। যাই হোক, এই ঘটনাটি আমাদের ভিডিওতে দেয়া আছে। আপনারা আমাদের যখন স্ক্রলিং করবেন আমাদের বিভিন্ন ভিডিওগুলোতে, সেখানে আপনারা পাবেন চমৎকার একটি ঘটনা। এবং ওখানে যদি আপনারা কমেন্ট সেকশন চেক করেন, তো আপনারা দেখবেন যে সেখানে পাপ্পু ভাই নিজেও কমেন্ট করেছেন যে ওনার ঘটনাটি আমরা শেয়ার করেছি। তো প্রিয় লিসেনার্স, আমরা চেষ্টা করি আপনাদের কাছ থেকে পাওয়া ঘটনাগুলো শেয়ার করার জন্য। আর আপনারা যাদের সাথে ঘটনা ঘটেছে তারা অনেক সময় কমেন্ট করেন যে হ্যাঁ আমি সেই ব্যক্তি। তাহলে এটাই কিন্তু প্রমাণিত হয় প্রিয় লিসেনার্স, আমরা চেষ্টা করি মানে সত্য ঘটনাগুলো শেয়ার করার জন্য। আর সত্য ঘটনা সত্যই, তবে এটা সত্য যে ভৌতিক ঘটনা আসলে সবসময় প্রমাণ করা সম্ভব নয়, এটা প্রমাণিত হয় না, এগুলো সবসময় লোক মুখে শোনা যায়, এটাই হচ্ছে প্রমাণ। এছাড়া 100% প্রমাণ করা কখনোই সম্ভবপর হয় না। যাই হোক, মারুফ ভাই আমাদের এখন যে ঘটনাটি পাঠিয়েছিলেন, এই ঘটনাটিও বেশ অদ্ভুত একটি ঘটনা। ঘটনাটি যেখানে ঘটেছে এটি রাজশাহীর। আমরা প্রথম ঘটনাটাও আমাদের যিনি শুনিয়েছেন তার বাড়িও রাজশাহীতে, এবং এই দ্বিতীয় ঘটনাটিও রাজশাহীরই ঘটনা। রাজশাহীর শহরের সাহেববাজার তো মোটামুটি সবাই আপনারা চেনেন যারা রাজশাহী অঞ্চলের লোক আছেন। আর সাহেববাজারের কাছেই একটি জায়গা রয়েছে, নাম হলো বোসপাড়া। আর ওই বোসপাড়ারই আর একটা স্থান হচ্ছে তেঁতুলতলা। এই তেঁতুলতলাতেই মারুফ ভাইদের নানির বাসা। ঘটনাটি মারুফ ভাই ওনার মায়ের কাছ থেকে শুনলেও মূলত ঘটনাটি ঘটেছে ওনার নানির সাথে। তো ওনার মায়ের কাছ থেকে তিনি যেভাবে ঘটনাটি শুনেছেন, তিনি সেভাবে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। যাই হোক, ঘটনাটির সাল আসলে ঠিক মানে ওনার মনে নেই, উনি ঠিক বলতে পারেননি। আনুমানিক ঘটনাটি মহান মুক্তিযুদ্ধের আগের ঘটনা। তখন ওই তেঁতুলতলাতে ইলেকট্রিসিটি ছিল না। ওই এলাকার মানুষ মোমবাতি, হারিকেন এসব ইউজ করতো রাতের বেলা। তো একদিন সন্ধ্যার পর নানি ওয়াশরুমে যান। আর আমরা তো জানি যে গ্রামের ওয়াশরুমগুলো বাসা থেকে একটু সাইডে হয়। তো নানি যখন ওয়াশরুমের কাছে গিয়েছেন এবং ওয়াশরুমের দরজা যখনই খুলেছেন, তখনই দেখেন এক ভয়ানক ঘটনা। একটা সাদা শাড়ি পরা মহিলা এই ওয়াশরুমের দরজার পাশে মানে ভেতরে দাঁড়িয়ে আছে। নানি যখন ওয়াশরুমের দরজা খুলেছেন তখনই এটা দেখেছেন। এবং মহিলাটির মাথায় ঘোমটা ছিল, এবং ওই রাতের বেলাতেই
মনে হচ্ছিল যে মহিলাটির যে শাড়িটা, এই শাড়ির পাড় লাল রঙের। যদিও রাতের বেলা আসলে লাল বা কফি কালার এগুলো বোঝা যায় না, এগুলো সবই কালো কালো মনে হয়, কিন্তু তারপরেও মানে লালটা এতটাই চকচক করছিল যে নানি বুঝতে পারছিলেন যে সেটা লাল রঙেরই ওই শাড়ির পাড় ছিল। নানির কিন্তু অত্যন্ত সাহস ছিল। তিনি এতটাই সাহসী ছিলেন যে তিনি ওই অবয়বটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন এবং নানি বলতে থাকেন, চলে যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। নানি দেখেন বিকট একটা আওয়াজ করে ওই ওয়াশরুমের দরজা আবার বন্ধ হয়ে গেল। নানি বুঝতে পারলেন এই ওয়াশরুমের ভিতরে এখন কিছু নেই, তাই নানি আবার ওয়াশরুমের দরজাটা খুললেন এবং দেখলেন আসলেই ভিতরে কিছু নেই। নানি যখন ওয়াশরুমে গিয়েছেন এবং ওয়াশরুমের দরজাটা লাগিয়েছেন, হঠাৎ করে ওয়াশরুমের যে চালটা টিনের ছিল, মনে হচ্ছে টিনের চালের উপর কেউ ইট পাটকেল নিক্ষেপ করছে, এমন শব্দ হতে লাগলো আর কি। কিন্তু নানি কোনো ভয় পায়নি। এটা খুবই একটা অদ্ভুত বিষয়, কারণ এই ধরনের ঘটনা ঘটবে আর কেউ ভয় পাবে না, এটি কিন্তু আসলে মানে বিশ্বাস করাটা অনেক কঠিন। কিন্তু আসলেই মানে নানি ভয় পায়নি, কারণ হলো নানি জানতো এবং বিভিন্ন তার মুরব্বীদের কাছেও শুনতো এবং ওনার সাথে বেশ কিছু ছোটখাটো ঘটনা ঘটেছে, আর জানতো যে এখানে টুকটাক ঘটনা ঘটে, ওয়াশরুমে যাওয়ার সময় ঘটনা ঘটে, যেহেতু গ্রামের ওয়াশরুমগুলো বাড়ির বাইরে। উনি খুবই সাহসী মানুষ হওয়ার কারণে উনি এগুলোতে ভয় পেতেন না, আর যেহেতু একটা ঘটনা ঘটছে তখনও উনি ভয় পাচ্ছিলেন না। যাই হোক, নানি ওয়াশরুম থেকে বের হয়ে দেখেন কেউ নেই, কিচ্ছু নেই, এরকম টিনের চালের উপর আর কোনো শব্দ হচ্ছে না। নানি তখন আরেকটি কাজ করার ওনার প্রয়োজন ছিল, সেটি হচ্ছে যে ওনাদের বাড়ির কাছেই একটি পুকুর ছিল। সবাই এটাকে কালী পুকুর বলতো, কারণ হচ্ছে অত্র এলাকার হিন্দু সম্প্রদায়ের যখন কালী পুজো হতো, কালী পুজো হওয়ার পর ওই নির্দিষ্ট সময় পর যখন তাদের প্রয়োজন হতো এই দেবী কালীর মূর্তিটা ডুবিয়ে দেওয়ার জন্য, তখন ওই পুকুরে মূর্তিটা ডুবিয়ে দেওয়া হতো। এই জন্য অত্র এলাকায় ওই পুকুরটাকে সবাই কালী পুকুর বলতো। গ্রামের অনেকেই এই পুকুরটাকে বিভিন্ন কাজে ব্যবহার করত। আর অনেকেরই পানি নেয়ার উৎস, বিশেষ করে রাজশাহী অঞ্চলে যেহেতু কলের পানিতে আয়রনটা বেশি থাকে, যার কারণে অনেকেই পুকুরের পানিটা ব্যবহার করত। উনি যখন একটি কলসি নিয়ে পুকুরের উদ্দেশ্যে বের হচ্ছেন, তখন ঝমঝম ঝমঝম বৃষ্টি শুরু হয় এবং এমন বৃষ্টি শুরু হয় যে বৃষ্টি আর থামছেই না, মানে বৃষ্টি থামাথামির কোনো নামগন্ধ নেই। এই জন্য তিনি সন্ধ্যার পরে আর পানি আনতে যেতে পারছিলেন না। বৃষ্টি থামতে থামতে রাত প্রায় 11টা বেজে যায়, কিন্তু পানি ওনাকে আনতেই হবে। কারণ হচ্ছে যে ওনাদের বাসায় প্রথমত ওরকম মানে পানির খাবারের জন্য বা অন্যান্য কাজের জন্য পানির ভালো কোনো ব্যবস্থা ছিল না। আর একটা বিষয় ছিল, সেটি হচ্ছে যে ওই নানার বাজারে একটি দোকান ছিল। শহরের মূল এলাকায় দোকান হওয়ার কারণে দোকান বন্ধ করে আসতে আসতে স্বাভাবিকভাবেই একটু দেরি হয়ে যেত। আর ওই দিন পুরো রাজশাহী শহরে এবং আশেপাশের এলাকায় প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে নানা ও দোকান বন্ধ করে বাড়িতে নির্দিষ্ট সময়, মানে গতানুগতিক সময় যখন তিনি ফিরতেন সেই সময় তিনি আসতে পারেননি। এই জন্য নানারও ফিরতে দেরি হচ্ছিল। তো নানা দোকান থেকে ফিরে বাড়িতে এসেই হাত মুখ ধুতেন, আর হাত মুখ ধোয়ার জন্য পানিটা ওই পুকুর থেকে আনতে হতো। আর নানা খুব রাগী মানুষ ছিলেন, তিনি মানে সামান্য একটু এদিক ওদিক হলেই খুব চিল্লি রাগারাগি করতেন। তো নানি চিন্তা করলেন যে উনি এসে যদি পানি না পান তাহলে তো আবার চিল্লাচিল্লি রাগারাগি করবেন। যেহেতু বৃষ্টি শেষ হয়ে গেছে, তা আমি যাই, গিয়ে ওই কালী পুকুর থেকে পানি নিয়ে আসি। রাত তখন প্রায় 11টা বাজে। ওই পুকুরটাতে কিছু সমস্যা ছিল, এটা কিন্তু ওই এলাকার সবাই জানতো। নানি যখন কলসি কোমরে নিয়ে যখন ওই পুকুরের দিকে হাঁটছিলেন, হাতে একটি হারিকেন ছিল, তখন হঠাৎ করে নানির শরীর ভার হয়ে যায়। মনে হচ্ছে যে তার শরীরের ওজন দ্বিগুণ হয়ে গেছে, তিনি নিজের শরীর নিয়ে হাঁটতে পারছিলেন না।
তিনি কিছুটা বুঝতে পারেন যে কোনো সমস্যা হতে যাচ্ছে। তারপরেও তিনি যেহেতু সাহসী মানুষ ছিলেন, তিনি পুকুরের দিকে আগাতে থাকেন। পুকুরের দিকে কিছুটা আগানোর পর হঠাৎ দেখেন যে একটা মহিলা কলসি হাতে নিয়ে পুকুরের দিকে যাচ্ছে। তো নানি চিন্তা করেন যে মহিলাটা কলসি হাতে নিয়ে যাচ্ছে কেন? স্বাভাবিকভাবেই মহিলারা তো কলসি কাঁখে মানে কোমরে রেখে তারপরে হেঁটে হেঁটে যায়, কিন্তু উনি হাতে নিয়ে যাচ্ছেন, বিষয়টা কেমন কেমন লাগে তার কাছে। কিন্তু এটি ভেবেও তিনি সাহস পেলেন মনে যে যাই হোক, একজন মানুষ তো পাওয়া গেল, ওনার সাথে কথা বলতে বলতে যাওয়া যাবে। কিন্তু তিনি দেখলেন ওই মহিলাটি শুধু হেঁটেই যাচ্ছে, তাকে ডাক দিলেও তিনি কোনো উত্তর নিচ্ছেন না। এবং তিনি এও দেখতে পেলেন ওই মহিলাটি পুকুর ঘাটের কাছে এসে ওই ঘাটের সিঁড়ি বেয়ে নেমে পানির মধ্যে চলে যাচ্ছে এবং একটু একটু করে পানির মধ্যে ডুবে যাচ্ছে। নানি বুঝতে পারলেন যে এই মহিলাটি স্বাভাবিক কেউ নয়, তা না হলে তো এমন অস্বাভাবিক আচরণ করার কথা নয়। তিনি পুকুরের ঘাট পর্যন্ত যাননি, ঘাটের আগে রাস্তার উপর দাঁড়িয়ে আছেন এবং তিনি দেখছেন যে আসলে কি হয়। তিনি দেখতে পেলেন ওই মহিলাটি আস্তে আস্তে পানির মধ্যে যখন সম্পূর্ণরূপে ডুবে গেল, তখন ভুক করে একটি শব্দ হলো। যেমনটা খালি বোতল কোনো পানির মধ্যে চুবিয়ে ধরলে শব্দ হয়, ঠিক তেমন শব্দ। তিনি চিন্তা করলেন দেখি কি হয়, মহিলাটিকে আবার ভেসে ওঠে কিনা। কিন্তু কয়েক সেকেন্ড পর আরো একটি ভয়ানক দৃশ্য ওনার সামনে দৃশ্যমান হয়। তিনি দেখেন মহিলাটি যেখানে ডুবে গিয়েছিল সেখান থেকে ভুস করে একটি ঘোড়া উঠে এসেছে। ঘোড়াকে দেখে মনে হচ্ছে এই ঘোড়াটি পানি দিয়ে তৈরি এবং ঘোড়াটি তার শব্দ করে উঠছে, ঘোড়া যেভাবে ডাকে। এবং এই ঘোড়াটি আবার ঠিক ওই মহিলা যেভাবে পানিতে ডুবে গিয়েছিল ঠিক সেভাবে আবার মনে হলো পানির মধ্যে ডুবে গেল। এর কয়েক সেকেন্ড পর ওই জায়গা থেকে একটি বন্য হাতি ভেসে উঠেছে। এই হাতিটাকে দেখে আবার মনে হচ্ছে না যে এটি পানি দিয়ে তৈরি, মনে হচ্ছে এটি সত্যি একটা হাতি। এত প্রকাণ্ড একটি হাতি পানির মধ্যে থেকে ভেসে উঠেছে। নানি কিন্তু বুঝতে পারছিলেন এই হাতি, ঘোড়া এগুলো সবকিছু হচ্ছে একটা দৃষ্টিভ্রম, একটা মায়া জাদুর, এগুলো সব মায়া জাদু দিয়ে সৃষ্টি। নানি ভয় পাচ্ছিলেন মনে মনে কিছুটা, তারপরও তিনি মনে মনে দোয়া দরুদ পড়ে যাচ্ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যদি তিনি ভয় পেয়ে এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন তাহলে ওনার সাথে আরো ভয়ানক বিপদ হতে পারে। তাই তিনি চুপ করে দাঁড়িয়ে আছেন এবং এই দৃশ্যগুলো দেখছেন। ওই হাতিটাও পানির নিচে তলিয়ে যায় এবং তলানোর সময় ঠিক একই রকম ভাবে ওই যে ভুক করে যেভাবে শব্দ হয় ঠিক এমন শব্দ হলো। এরপরে তিনি দেখলেন যে পানির মধ্যে থেকে ফুটবলের মতো গোল আকৃতির কয়েকটা জিনিস ভেসে উঠেছে এবং সারা পুকুর এই গোল টাইপের বল এই পুকুরকে চক্রাকারে আবর্তন করছে। অল্প কিছু সময়ের মধ্যেই এগুলো পানির সাথে মিশে যায়। এরপরে যখন নানি আরো কিছু সময় দাঁড়িয়ে থাকেন এবং দেখেন যে না আর কিছুই হচ্ছে না, তখন তিনি বুঝতে পারলেন যে এখন পানি নেওয়া যায়। তখন তিনি আস্তে 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 পুকুর ঘাটের কাছে গেলেন এবং সিঁড়ি বেয়ে বেয়ে পুকুরের কাছে যাচ্ছেন। তিনি স্বাভাবিকভাবে পানি নিলেন, কিছু হলো না। পানি নিয়ে তিনি আবার বাড়িতে ফেরত আসলেন। ফেরত আসার পর দেখলেন যে তখনও নানা বাড়িতে ফেরেনি। নানা বাড়িতে ফেরার পর সব ঘটনা খুলে বললেন। তখন নানা বললেন তোমার উচিত হয়নি যে এই দৃশ্যগুলো দেখার পরেও পুকুর থেকে পানি নিয়ে আসা, আরো ভয়ানক ঘটনা ঘটতে পারত। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছে। অনেকেই নাকি রাতের বেলা এমনকি দিনের বেলাতে ওই পুকুরে অনেক বড় বড় চুল দেখত। হিন্দু সম্প্রদায়ের মানুষদের একটি বিশ্বাস ছিল যে এটি নাকি দেবী কালীর চুল। এটি ছিল ঘটনা। আমি মারুফ ভাইকে যখন ফোন করেছিলাম, তো মারুফ ভাইয়ের সাথে যখন কথা বললাম যে ওই পুকুরটির এখন কি অবস্থা, তিনি বললেন আমাদেরকে এই ঘটনাটি পাঠানোর পর তিনি ওই পুকুরের কাছে গিয়েছিলেন। ওই সময় 1973 সালের দিকে ওই পুকুরের যে আয়তন ছিল এখন তার 4 ভাগের 1 ভাগে নেমে এসেছে।
আর চারদিকে অনেক লাইটিং করা হয়েছে, অনেক আলোকসজ্জা, অনেক সুন্দর হয়েছে। আর এখন ওই পুকুরে কোনো কিছু দেখা যায় না, ওই পুকুরে কোনো ঘটনাও ঘটে না। অনেক আগে এই ঘটনাগুলি ঘটত। তো ধন্যবাদ মারুফ ভাই চমৎকার একটি ঘটনা পাঠানোর জন্য। আশা করছি আপনি আরও ঘটনা আমাদেরকে পাঠাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের এবারের এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন কুমিল্লা থেকে রাফতিউল ইসলাম। এই ঘটনাটি কুমিল্লার কোলঘেঁষা গোমতী নদীকে কেন্দ্র করে। আর ঘটনাটি ঘটেছিল এই রাফতিউল ইসলামের বাবার দুঃসম্পর্কের এক চাচাতো ভাইয়ের সাথে। তার নাম হচ্ছে শ্রাবণ। এই ঘটনাটি 5 জানুয়ারি 2018 সালের ঘটে যাওয়া ঘটনা, খুব বেশি দিন আগের নয়। ঘটনাটি যেদিন ঘটে সেদিন এই রাফতিউল ইসলাম ভাইয়া উনি ওনার বন্ধু বান্ধব সহ একটি সাংগঠনিক প্রোগ্রামে ছিলেন। রাত প্রায় 8টার দিকে ওনার ফোনে ওনার আম্মু ফোন করেন এবং বলেন শ্রাবণ চাচ্চুকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্রাবণ চাচ্চুর বাড়ি কিন্তু ওনাদের বাড়ির একদম পাশেই। চাচ্চু নাকি সকালে ঘর থেকে বের হয়েছেন এবং সন্ধ্যায় খবর এসেছে তিনি নাকি গোমতী নদীতে পড়ে গেছেন। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, তিনি যেটি আমাকে বলেছেন যে এই শ্রাবণ চাচ্চু উনি প্রায় সময় নেশাগ্রস্ত থাকতেন এবং মাতাল অবস্থায় রাস্তায় পড়ে থাকতেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে। খবর পাওয়ার সাথে সাথে রাফতিউল ইসলাম ভাইয়া উনি বাসায় গেলেন এবং শুনলেন যে নদীর এক মাঝি বলেছে চাচ্চু নাকি সারাদিন নদীর পাড়ে একটি গাছের উপর বসেছিল এবং তার শরীরে তেমন কোনো কাপড় চোপড় ছিল না। একটা সময় তাকে নদীতেও দেখা গেছে, এরপর তাকে আর কোথাও দেখা যায়নি। সবাই আশেপাশে খুঁজেছে কিন্তু কোথাও পায়নি। ওনারা সবাই ভাবলেন যে এমন অনেক সময় গেছে যে উনি নেশা করে রাস্তায় পড়েছিলেন, পরদিন আবার সুস্থ হয়ে বাসায় পড়ে এসেছেন বা কেউ তাকে বাসায় দিয়ে গেছে। এটা কিন্তু একটা সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল ওই পরিবার এবং তাদের আত্মীয় স্বজনের কাছে। তাই বিষয়টি শুরুর দিকে স্বাভাবিকভাবেই সবাই নিয়েছিলেন, কিন্তু এই শ্রাবণ চাচ্চুর মা কোনোভাবেই বিষয়টিকে নর্মাল হিসেবে নিতে পারছেন না। কারণ আসলে মায়ের মন তো, মা কিন্তু সন্তানের যদি কোনো বিপদ আপদ হয়, আল্লাহর হয়তো একটা কুদরত তো অবশ্যই আছে যে মা কিন্তু বুঝতে পারেন, আল্লাহ সেই ক্ষমতা তাদেরকে হয়তো বা দিয়েছেন। তো ওনার মায়ের মন খুব খারাপ, খুব উচাটন অবস্থা, খুব অস্থির অবস্থা। কি হয়েছে তার ছেলের, আগে তো কখনো এরকমটা তার মনে হয়নি। তো যেহেতু তিনি বিষয়টিকে নর্মালভাবে নিতে পারছিলেন না, তাই শ্রাবণ চাচ্চুর মায়ের জোরাজুরিতেই শেষ পর্যন্ত রাত 11টার পরে এই গোমতী নদীতে লোক নামানো হয়, ঠিক যেখানে তাকে দেখা গিয়েছিল। প্রায় 10 থেকে 12 জন লোক নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও শ্রাবণ চাচ্চুর হদিস পাওয়া যায় না। ঘন্টা 3-4 এরকম খোঁজাখুঁজি করার পর সবাই হতাশ হয়ে ফিরে আসে। সবাই কিন্তু টর্চ লাইট, চার্জ লাইট, হারিকেন এবং নদীর যে শুধু পানির নিচে ডুব দিয়ে খুঁজেছে তা কিন্তু নয়, নদীর আশেপাশেও কোনো তীরে কোথাও পাওয়া যায় কিনা এদিকেও কিন্তু খুঁজেছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাই সবাই হতাশ হয়ে বাড়িতে ফিরে আসেন। বাসায় এসে যথারীতি এই রাফতিউল ইসলাম ভাইয়া ঘুমিয়ে পড়েন। সকালবেলা ওনার ঘুম ভাঙে ওনার আম্মুর চেঁচামেচিতে। ঘুম থেকে উঠে জিজ্ঞেস করেন কি হয়েছে, তখন ওনার আম্মু বলেন শ্রাবণ চাচ্চুর লাশ নাকি নদীতে পাওয়া গেছে। শুনেই ধর্মর করে উনি উঠে বসেন এবং বেরিয়ে যান বাড়ি থেকে। শ্রাবণ চাচ্চুর বাড়ি যেহেতু ওনাদের বাড়ির ঠিক কাছেই ছিল, তখনও শুনলেন যে লাশ এখনো আনা হয়নি, কিন্তু লাশ নিয়ে আসা হচ্ছে। অল্প সময়ের মধ্যে লাশ বাড়িতে আনা হলো। তিনি শুনতে পেলেন এক জেলে নাকি মাছ ধরতে গিয়ে পানির নিচে মাটিতে হাত লেগে লাশটি শনাক্ত করতে পেরেছেন যে একটি মানুষের লাশ রয়েছে। এবং লাশ বাড়িতে আনার পর বাড়িতে
একটা ছোটখাটো জটলা লেগে গেছে তার লাশ দেখার জন্য। দেখা গেল যে লোকটি লাশ খুঁজে পেয়েছে সে ভয়ানক একটি ঘটনা বর্ণনা করছে। সে বলছে গত রাতে নাকি এই লোকটি স্বপ্ন দেখেছে যে গত সন্ধ্যায় মাগরিবের আজানের একটু আগে শ্রাবণ চাচুকে গোমতী নদীতে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে এবং আজ ভোরে ফজরের আগে নাকি তাকে আবার সেখানে রেখে যাওয়া হবে। সেই জেলেটিকেই নাকি লাশ তুলতে হবে এবং 3টি ডুব দিয়েই লাশ তুলতে হবে, এর বেশি আর একটা ডুব দিলে নাকি তাকেও মেরে ফেলা হবে, অন্য কেউ ডুব দিলে এই লাশ পাওয়া যাবে না। কেন ওই জেলেটিকেই স্বপ্ন দেখানো হয়েছিল এটি কিন্তু আজও রহস্য। যাই হোক, সকালে জেলে নদীতে যায় এবং যেই জায়গায় লাশটি পাওয়া যায় তার 4 কোণায় 4 জন লোককে দাঁড় করিয়ে সে প্রথমে ডুব দেয় এবং চাচ্চুর পায়ে দড়ি বেঁধে উপরে তোলে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো তিনি যদি পানিতে পড়েই মারা যেতেন তাহলে ওনার লাশটা নিশ্চয়ই অন্য কোথাও ভেসে চলে যেত, কারণ শীতকাল হলেও গোমতী নদীতে প্রচুর স্রোত প্রবাহিত হয়। যেখানে একটা সাধারণ মানুষ সাঁতার কেটে টিকে থাকতে পারে না, সেখানে একটা লাশ কি করে এক জায়গায় স্থির থাকতে পারে? এই প্রশ্নটি সবার মধ্যে ঘোরাফেরা করে, সবার মুখে মুখে চলতে থাকে, কিভাবে এটা সম্ভব হতে পারে। আর চাচু অনেক রোগা ছিল, আর লাশ আনার পর মনে হচ্ছিল তিনি আরো শুকিয়ে গেছেন। ওনার পেটে 1 ফোঁটা পানি ঢোকেনি, ওনার চোখ ও মুখ ছিল খোলা, ওনার পিঠ ও ঘাড়ের মধ্যে ছিল কয়েকটা লাল দাগ, আর ওনার বাঁ হাতে ছিল কিছু লাল দাগ। এছাড়াও মুখ, নাক, কান, চোখের মধ্যে কচকচে বালি দিয়ে ঠাসা ছিল। যাই হোক, পরিবারে শোকের ছায়া নেমে আসে। যথারীতি নিয়ম মেনে শ্রাবণ চাচুকে বাদ জোহর দাফন করা হয়, কিন্তু ওনাকে দাফন করার পর সেদিন রাতে থলের বিড়াল বেরিয়ে আসে যে আসল ঘটনাটি কি ছিল। তখন পর্যন্ত কেউ জানতে পারেনি যে তার মৃত্যুর ঠিক কারণটা আসলে কি। শ্রাবণ চাচুকে দাফন করে আসার পর সেদিন রাতে ওনারই এক বন্ধু, তার নাম হচ্ছে রবিন চাচু, যিনি শ্রাবণ চাচুর খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তিনি আসল ঘটনাটা খুলে বলেন। রবিন চাচু বলেন, যেদিন শ্রাবণ চাচু মারা গেছেন এর ঠিক 2 দিন আগে একটি ভয়ানক ঘটনা ঘটেছিল। শ্রাবণ চাচু খুব মাছ ধরতে ভালোবাসেন। তিনি 2 দিন আগে গভীর রাতে প্রায় 1:30 কি 2টোর দিকে এমন সময় বড়শি দিয়ে গোমতী নদীতে যান মাছ ধরতে। তিনি বেশ ভালোই মাছ পাচ্ছিলেন এবং ঝুড়িতে রাখছিলেন। যে মাছগুলো তিনি ধরছিলেন ওনার পাশে একটা ঝুড়ি ছিল, সেখানে তিনি রাখছিলেন। হঠাৎ শ্রাবণ চাচু খেয়াল করেন যে ওনার ঝুড়িতে রাখা মাছগুলোকে কে যেন আধা খুবলে খেয়ে রেখে যাচ্ছে। যে মাছটি ধরেন কিছু সময় পরে সেটা আধা খুবলে খেয়ে ওইভাবে রেখে যায়। সব কটা মাছেরই একই অবস্থা। তিনি বুঝতে পারছিলেন না আসলে ব্যাপারটা কি। আশেপাশে কোনো কুকুর বিড়াল নেই, কিচ্ছু নেই, সাপ বেজি নেই, তাহলে কে করছে এটা? মানুষও নেই। ওনার ঝুড়িতে রাখা যে মাছগুলো ছিল সেগুলোর সাথে এই ধরনের ঘটনা ঘটার পর উনি একটু খুব সতর্ক হয়ে যান যে এরপরে যেই আসুক তাকে ধরবে, কিন্তু তিনি কাউকে দেখতে পান না। তিনি মাছ ধরার কাজে আবারও ব্যস্ত হয়ে পড়েন, কিন্তু হঠাৎ করে পেছন থেকে খুটখুট খুটখুট একটা শব্দ ভেসে আসে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে ওনার পেছনে একটি তেঁতুল গাছ রয়েছে এবং সেখানে তিনি দেখতে পান ওই তেঁতুল গাছের উপরে একটি মোটা ডালে কে যেন পা ঝুলিয়ে বসে আছে। তিনি আরো ভালো করে খেয়াল করেন সাদা কাপড় পরা একজন মহিলা বসে আছে, কিন্তু তার চেহারাটা স্পষ্ট না। সেই সাদা কাপড় পরা অবয়বটি শ্রাবণ চাচুকে বলছেন, যা মাছ ধরেছিস আমাকে দিয়ে তোর মতো করে তুই চলে যা, তোর কোনো ক্ষতি করব না। শ্রাবণ চাচু সে কথা তো শুনলেনই না, উল্টো তিনি সেই অবয়বটিকে গালাগালি করে বসেন এবং শুধু গালাগালি করে তিনি ক্ষান্ত হন না, রেগে গিয়ে ছোট একটা ইট নিয়ে ওই অবয়বটির দিকে ছুঁড়ে মারেন, যা সরাসরি ওই অবয়বটির গায়ে গিয়ে লেগেছিল এবং ওই অবয়বটি একটু শব্দ করে উঠেছিল, সে ব্যথা পেয়েছে বলে এরকমটা মনে হয়েছে।
এই ঘটনা ঘটার পর ওই অবয়বটি শ্রাবণ চাচুকে বলে যে তোকে আজ কিছু বললাম না, কিন্তু তোকে আমি শেষ করে দেবই এবং তোর মর্মান্তিক মৃত্যু দেব আমি, অপেক্ষায় থাক। এই ঘটনাটি সকালবেলা শ্রাবণ চাচু পরদিন রবিন চাচুকে বলেছিলেন, কিন্তু এই ঘটনাটি ওনারা আসলে দুজনেই কোনো পাত্তা দেননি। আর ঠিক দুদিনের মাথায় ঘটে এই মর্মান্তিক ঘটনা। সব কথা শুনে ওনাদের মসজিদের ইমাম সাহেব বললেন, সেদিন রাতের জিনিসটা একটি খারাপ জিন ছিল, তার সাথে আসলে খারাপ আচরণ করা ঠিক হয়নি, কারণ ওর শরীরে আঘাত লাগার কারণে ওই জিনটি এই প্রতিশোধ নিয়েছে। এটি ছিল ঘটনা। এই ঘটনাটি থেকে আমরা একটা বিষয় কিন্তু প্রিয় লিসেনার্স এটা কিন্তু বুঝতে পারি, সেটি হচ্ছে যে আমরা এর আগেও বিভিন্ন ঘটনাতে বলেছি, রাতের বেলা কোনো প্রাণী হোক, সাপ হোক, কুকুর হোক, বিড়াল হোক বা এই টাইপের কোনো অবয়ব হলে তো সেটাও আরো অনেক দূরের কথা, রাতের বেলা যে কাউকে আঘাত করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যখনই আমাদের সামনে মনে হবে এটি প্যারানরমাল কিছু, তাহলে কোনোভাবেই তাকে আঘাত করা যাবে না। যদি কেউ আঘাত করেই ফেলে তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। এমন একটি ঘটনা আমরা শুনলাম, আর ঘটনাটি আসলে মর্মান্তিক এবং আমাদের জন্য শিক্ষণীয় বটে। অসংখ্য ধন্যবাদ রাফতিউল ইসলামকে চমৎকার শিক্ষণীয় একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায়। স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের আরো একটি নতুন ঘটনা এবং আজকের এপিসোডের শেষ ঘটনায়। এবারে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আসলে শুনলে আপনাদের ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? আপনারা নিশ্চয়ই কোনো শিশু বা কিশোরের অপরিণত বয়সে মর্মান্তিক মৃত্যুর কথা শুনলে কি ভালো লাগবে? আসলে ভালো লাগার কথা নয়। আমরা ঘটনা উপহার দেই আপনাদেরকে, আপনারা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছেন, কিন্তু ঘটনা দেওয়ার মাধ্যমে আপনাদেরকে শুধু বিনোদিত করাই আমাদের উদ্দেশ্য নয়, কিছু কিছু বিষয় নিয়ে মেসেজ দেওয়াটাও আমাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যেই আসলে আমি ঘটনাগুলো শেয়ার করে থাকি। নিছক বিনোদনের উদ্দেশ্যে আমি এই চ্যানেলে আসিনি বা আপনাদেরকে ঘটনা শেয়ার করছি না। প্রত্যেকটা ঘটনার মধ্যে যেন কোনো মেসেজ থাকে। সব ঘটনা তো আসলে মেসেজ থাকে না বলার মতো, কিন্তু কিছু কিছু ঘটনাই তো থাকে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন বাগেরহাট জেলার আরপাড়া গ্রাম থেকে জাকারিয়া শেখ। ঘটনাটি তিনি যখন ইমেল করেছেন, এই ইমেল করার পর ঘটনাটির যাচাই বাছাই করার জন্য তার দেয়া ফোন নম্বরে আমি ফোন করি এবং ফোন করার পর তিনি ঘটনাটি আমাকে বলেন এবং তার আম্মুর সাথেও আমাকে কথা বলিয়ে দেন। আমি ঘটনাটি তার মুখ থেকে এবং তার আম্মুর মুখ থেকেও শুনি। তো আন্টিও সুন্দর করে এই ঘটনাটির বিষয়বস্তু আমাকে বলেছেন। এটি একটি অমীমাংসিত ঘটনা। এটি শুরুটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল এবং শেষটা কেনই বা হলো, এটা আজও রহস্যাবৃত। চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। ঘটনাটি শুরু হয় আজ থেকে 35 কি 36 বছর আগে। এই আরপাড়া গ্রামের একটি মহল্লা ছিল, তার নাম হচ্ছে মোড়লপাড়া। আর এই গ্রামের একটি ছেলে ছিল, নাম হচ্ছে মাসুদ মোড়ল। তার বয়স 12 কি 13 বছর। গায়ের রং কালো, স্বাভাবিক, সুস্থ, একটি চঞ্চল প্রকৃতির ছেলে ছিল সে। তবে তার একটু সমস্যা ছিল, সে কথা বলার সময় কথা বেঁধে যেত, আমরা এক কথা যাকে তোতলা বলি। তবে হ্যাঁ, গ্রামের অন্য ছেলে মেয়েদের মতোই সে খেলাধুলা করত, সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। একদিন তার খেলার সাথীরা তারা লক্ষ্য করে, ওই খেলতে খেলতে হঠাৎ করে সে বিড়বিড় করে কিছু একটা বলে ওঠে। কি বলে প্রথম দিকে তারা বুঝতে পারতো না।
পরে খেয়াল করে শুনে যে সে একটি শব্দ বারবার বলে, ছনে বনে দিতেছে, ছনে বনে দিতেছে। এই ছনে বনে দিতেছে এটার মানে আসলে কি এটি কেউ বুঝতে পারে না। এই কথা শুনে সবাই অবাক হতো এবং এটা নিয়ে তাকে বেশ হাসি তামাশাও করত। এই হাসি তামাশা করার পর তার অবশ্য বেশ রাগ হতো। তখন তাকে যখন প্রশ্ন করা হতো যে তুই এগুলো কি বলিস, তখন সে রাগ করে চলে যেত, কোনো উত্তর দিত না। গ্রামের মানুষ এবং তার নিজের পরিবারের সদস্যরা বুঝতে পারে যে তার উপর জিনের আচর হয়েছে আর কি। পরিবারের সদস্যরা অনেক হুজুর কবিরাজের কাছে নিয়ে গিয়েছে, তবে এটার কোনো সমাধানই পাওয়া যায়নি যে কিভাবে জিনটা আসলো, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কোনো সমাধান দিতে পারে না। এভাবেই চলে যাচ্ছিল দিন। হঠাৎ হঠাৎ সে বিড়বিড় করে ওই কথাটি বলে উঠত, ছনে বনে দিতেছে, ছনে বনে দিতেছে। আসলে আমিও জানি না এই শব্দটির আসলে অর্থ কি। হঠাৎ ঘটে যায় একটি দুঃখজনক ঘটনা। এই মাসুদ যে পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল, তার সাথে আবার লেখাপড়া করত তার নিজের চাচাতো বোন, তার নাম ছিল ঝর্ণা। একই সাথে লেখাপড়া করত, একই শ্রেণীতে। ঝর্ণা এবং মাসুদ একই সাথে স্কুলে যেত। সাধারণত ঝর্ণা স্কুলে যাওয়ার সময় মাসুদকে ডেকে নিয়ে যেত। সেদিনও একই রকম ভাবে ঝর্ণা মাসুদকে ডাকতে আসে যে তারা একসাথে স্কুলে যাবে। ঝর্ণা এসে বলে, এই মাসুদ স্কুলে যাবি না? তার জবাবে মাসুদ বলে, আপু তুই দাঁড়া, আমি এক দৌড়ে পুকুর থেকে গোসলটা সেরে আসি। তো ঝর্ণা বলে যে তাড়াতাড়ি আসিস, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তখন মাসুদ বলে, এই যাবো আর আসবো। এই বলে মাসুদ গোসলের উদ্দেশ্য নিয়ে পুকুরের দিকে চলে যায়। পুকুরটি ছিল বাড়ির দক্ষিণ দিকে। এদিকে ঝর্ণা বসেই আছে। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা হয়ে যাচ্ছে, মাসুদ আর আসে না। এত দেরি দেখে ঝর্ণা তার কাকিকে বলে যে, কাকি মাসুদ তো অনেক দেরি করছে, স্কুলের তো দেরি হয়ে যাচ্ছে, আমি কি চলে যাব? এই কথা শুনে মাসুদের আম্মু বলে ওঠে, বলিস কি, ও এখনো আসে নাই? চল তো গিয়ে দেখি। তখন মাসুদের আম্মু তার আরো যে 2 ছেলে রয়েছে, একজনের নাম হচ্ছে লিয়াকত, আর একজনের নাম হলো আব্দুর রহমান, তাদেরকেও ডাকেন। ওরাও চলে আসে। তো মাসুদের আম্মু, ঝর্ণা, লিয়াকত এবং আব্দুর রহমান এই 4 জন মিলে পুকুরের পাড়ে যায়। পুকুরের পাড়ে গিয়ে তারা দেখে যে যেখানে ঘাট থেকে একটু দূরে পানি বুদবুদ করছে, মানে নিচ থেকে বুদবুদ ভেসে আসছে। ওই দেখেই 2 ভাই লাফিয়ে পড়ে পুকুরের পানিতে। ঠিক ওই জায়গাটায় খুঁজতে থাকে যেখানে পানির বুদবুদ ভেসে উঠছিল। তখন মাসুদের ভাই যিনি আব্দুর রহমান, তার হাতে কিছু একটা বাঁধে এবং সে বুঝতে পারে এটা মাসুদের দেহ। সে অনুভব করে যে মাসুদের মাথাটা কাদামাটির মধ্যে পুঁতে রাখা এবং পা উপরের দিকে, কিন্তু পানির মধ্যেই আর কি। তাকে দ্রুত পানি থেকে উপরে ওঠানো হয়। দেখা যায় যে তার নাক, মুখ, কান এর মধ্যে কাদা ঢুকে গেছে এবং তার যে ঘাড়, এই ঘাড়টা মনে হচ্ছে ভাঙা, কেউ দুমড়ে মুচড়ে ভেঙে ফেলেছে। এভাবে তার অস্বাভাবিক মৃত্যু হয়। সবাই মনে করে এটা তার সাথে থাকা জিনের কাজ। এভাবেই অদ্ভুতভাবে এবং রহস্যজনকভাবে মাসুদের মৃত্যু হয়। কোন জিন তাকে হত্যা করেছে, কেনই বা মাসুদকে হত্যা করেছে, কি আক্রোশ ছিল মাসুদের উপর, এটা একটি ছোট শিশুর উপর, কেনই বা তার উপর আসর করেছিল, যে শব্দগুলো বলতো সেগুলোর অর্থই বা কি, কেউ বুঝতে পারেনি। এটি ছিল ঘটনা। ঘটনাটি ছোট, কিন্তু আসলে বিভিন্ন ঘটনার তো কারণ আমরা বলি। একটু আগে যে আমরা 3টা ঘটনা আপনাদেরকে বলেছি, মোটামুটি প্রত্যেকটি ঘটনার কারণ পাওয়া গেছে। কিন্তু একটি ঘটনা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম, যে ঘটনার শুরু এবং শেষের কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। প্রিয় লিসেনার্স, আশা করি আমাদের ঘটনা আপনাদের ভালো লেগেছে। ঘটনা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। পরবর্তী ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালাম।